দুটো ফ্যান দে দুটো ফ্যান দে ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। মূলত ইস্টবেঙ্গল ফ্যানদের নিয়ে একটু আলোচনা করব, কেননা একটা সময় বাংলায় যখন দুর্ভিক্ষ হয়েছিল, যখন অতীতে হয়েছে 1971-এ মন্বন্তর আপনারা জানেনই, একাধিক ভালো ভালো সিনেমা আছে সেই নিয়ে, সত্যজিৎ রায়, মৃণাল সেনের। তো তখন আমরা দেখতাম মানে কলকাতার রাস্তায় রাস্তায় একটু ফ্যান হবে করে ঘুরে বেড়াতো। তো এখন ইস্টবেঙ্গল ফ্যানদেরকে দেখে আর ওই সে ভাতের ফ্যানের মধ্যে আমি অনেকটা তফাৎ খুঁজে পাই না। মানে কিছু কিছু ফ্যান, তো তাদের নিয়ে আলোচনা অবশ্যই যাব। একটু আগে দেখলাম ইস্টবেঙ্গল মিডিয়া থেকে একটা ভিডিও পোস্ট করেছে, একটা ছেলে বিছানায় খুব ছটফট ছটফট করছে, মানে মনে হচ্ছে না একটা জাপানি তেলের একটা ব্যাপার রয়েছে। তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এইসব আলোচনার পূর্বে গতকাল একটা ইন্টারভিউতে দেখলাম আলবিটো ডিকুনা একটা বেশ ভালো কথাবার্তা বলেছে। মানে বহুদিন বাদে এই কথাবার্তাগুলোতে আমি আমার চ্যাট ফোরামে আমি এবং বেশ কিছু শিক্ষিত ইস্টবেঙ্গল সচেতন সৎ ইস্টবেঙ্গল ফ্যান আছে, তো আমার চ্যাট ফোরামে তারা বহুদিন ধরে বার্তালাপ করে, প্রায় 7 বছর হয়ে গেল। তো আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তো এখানে ওই বিষয়টা নিয়ে বলল আলভিটো যে বিদেশি যারা কোচ রয়েছে, তাদের মধ্যে ইস্টবেঙ্গলের কোচ অবশ্যই আছেন, উনি একটু অবসর পেলে ছুটিতে চলে যান। দেখুন, এইটা নিয়ে আমি একটা অডিও করেছিলাম, এই হোটেল ব্যাপার। মানে কী হয়েছে, মানে একটা তো এদের একটা ব্যাপার আছে যে চলে যাব, ছুটিতে চলে যাব। যেটা আলভিটো বলতে ভুলে গেল সেটা হচ্ছে যে চলে গেলে যে সুবিধাটা হয়, ধরুন একটা ছেলে মণিপুরে থাকে, এবার তাকে 5 স্টার হোটেলে বা 7 স্টার হোটেলে 3 সপ্তাহ না রেখে আপনি যদি একটা সস্তার ইকোনমিক টিকিট কেটে দেন, সে মণিপুরে গিয়ে যা ইচ্ছা করলো ডাল ভাত নিজের মতন করে খেলো, যেরকম মানে পরিস্থিতি মণিপুরে সেরকম গিয়ে খেলো। কেউ চলে গেল রাজস্থানে, চলে গেল, গিয়ে সেখানে গিয়ে সেলফি তুলতে শুরু করলো, ওই একটা সস্তার একটা প্লেনের টিকিট দিয়ে দিলেন, একটা স্পাইস জেট মার্কা, আপনার 3 সপ্তাহের হোটেল খরচটা বেঁচে গেল। তো এই বিষয়টাও কিন্তু আছে, এমন না যে শুধু কোচরা, কোচ তো দেন, আপনার জানেন আমাদের যে কোচ রয়েছে সে স্প্যানিশ ব্যক্তি, স্প্যানিশ পাসপোর্ট, সে বাপের জন্মে ইউরোপে চাকরি পায়নি, কেন পাবে বলুন? এই তৃতীয় বিশ্বের জন্য ঠিক আছে, এই নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, ভারতবর্ষ, এখানকার কম বাজেটের ফুটবল ক্লাবের জন্য এরা ঠিক আছে। যাকে তবুও যে এত ছুটি কালচার নিয়ে একটু কথাবার্তা বললো আলভিটো, তার জন্য ওকে একটু সাধুবাদ জানাতেই হবে। যদি অনেকের আলভিটোর উপর রাগ আছে, এটা অনেকটা এরকম, মানে দেখবেন অনেক সময় হয় কি, ধরুন কোনো মেয়ের পেশা হয়তো পতিতাবৃত্তি, এবার তার উপর কোনো হয়তো কেউ একটা ছুরি মারলো, তো অনেকে বলবে বেশ করেছে, কেননা এর পেশাটা তো ওরকম, একে একে ছুরি মারা, এর সাথে অন্যায় করার একটা অধিকার আছে, মানে এরকম একটা একটা বিকৃত মানসিকতা কিন্তু আমাদের সমাজে অনেকের আছে। আমাদের অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানরা তো পড়েই তার মধ্যে। বলছে আলভিটোর এই খায় সেই খায়, ওর এখন রাগ তাই এই কথা বলেছে। দেখুন, আলভিটোর রাগ থাকতেই পারে, কিন্তু ও যে বক্তব্যটা পেশ করেছে, যে অভিযোগটা করেছে, সেটা তো অসত্য নয় না। আপনি দুটো এক করে দিলে কী করে হবে বলুন? আপনি একজন, আপনার বাড়িতে ধরুন কোনো চোর এসছে, বা সে চোর নয়, ধরুন তার পেশা চোর, সে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে একটা ছুরি মেরে দিলেন। তা পুলিশ কি বলে, ভাই তুমি খুব ভালো কাজ করেছো, তুমি আইনটা নিজের হাতে নিয়ে একটা যার পেশা চোর তাকে তুমি ছুরি মেরে দিয়েছো, খুব ভালো কাজ করেছো, এসো আনন্দমঠ পার্ট 2-তে তোমাকে একটা রোল দেবো। যাকে আমরা আসি ওই জাপানি তেলের ব্যাপারে। তো আজ সকাল থেকে দেখছি একজন জাপানি প্লেয়ারকে নিয়ে খুব হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং অনেকে আমাকে চ্যাট ফোরামে জিজ্ঞেস করলো কে কেমন দাদা। দেখুন, আমি অত প্লেয়ারটা যদি সই হয় তারপর দেখবো, কিন্তু যেটা হচ্ছে আপনার কিছু কমন সেন্স আপনাকে লাগবে আপনার জীবনে। আপনি ধরুন বাজার করতে গেলেন, সবজি কিনতে গেলেন, আপনি কি মানে প্রত্যেকটা সবজি ভেঙে ভেঙে দেখবেন, বা প্রত্যেকটা মাছ ভেঙে ভেঙে দেখবেন? কিছু কমন সেন্স আপনাকে ইউজ করতে হবে, কিছু আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটা, কিছু আপনাকে কমন সেন্স বা ডিউ ডিলিজেন্স যেগুলো বলে, মানে গম্ভীর ভাষায়। তো দেখুন, এই ছেলেটা আবার সকালে আজকালের লিখে দিল সেভিলিতে খেলেছে, সিভিয়া নামে, জানি না উচ্চারণটা ঠিক কী, সে না একটা ম্যাচ বোধহয় খেলেছিল। মূলত গত বছর অস্ট্রিয়া এ লিগে খেলেছে, মাঝে সাঝে গোল টোল করেছে, বয়স 34 হয়ে গেছে,
এবং সামার উইন্ডো হয়ে যাওয়ার পরও একে কিন্তু এর আগের ক্লাব রাখেনি, নতুন কোনো ক্লাবও একে নেয়নি। আপনারা অনেকেই দেখেছেন যে আইএসএলে খেলে আবার ফেরত চলে গেছে অনেক স্ট্রাইকার এই লিগে, এবং তাদেরকে কিন্তু সই করেছে, যেমন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, এদেরকে অনেকে সই করিয়েছে, কিন্তু একে কেউ সই করেনি জাপানি প্লেয়ারটাকে। এবং শেষ দুটো ম্যাচের কাফে চোট লেগেছে, জানি চোটের ব্যাপারটা কীরকম, কিন্তু ঘটনা হলো 34 বছর বয়স, একে কিন্তু কেউ রাখেনি। তো অবিকৃত একজন প্লেয়ার, সে এখন কীরকম করতে পারে সেই নিয়ে তো সন্দেহ আমাদের থাকবেই। অতীতে সে কী করেছে আমরা কি মানে তাহলে তো নিয়ে আসতে হয়, দেল পিয়েরোকে নিয়ে আসতে হয়। তো আমরা তো বর্তমানে রয়েছি 2025 সালে, তো বর্তমানে সে কতটা কার্যকর হবে সেটা কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। এবার তাহলে তাকে আনা হচ্ছে কেন? তখন এখানে একটা ব্লান্ডার করে ফেলেছে। ব্লান্ডারটা হচ্ছে এই যে হিসেব টিসেব না করে এরা ভেবেছিল ল্যাটিন আমেরিকা থেকে প্লেয়ার আনবে। আমাকে ওই এক সাংবাদিক কমেন্টেটার সে কিছু প্রোফাইল শেয়ার করেছিল, যিনি আমি আগেও বলেছিলাম। তো তাদের যখন আমি প্রোফাইল দেখেছিলাম যে তারা কিন্তু ডিসেম্বর এন্ডে ফ্রি এজেন্ট হচ্ছে। ডিসেম্বর এন্ডে হচ্ছে যদি ধরে নিই আমরা টায়ার 1টা হবে জানুয়ারিতে, যদি ধরে নিয়ে কিছু একটা হবে, যদিও সেইটা নিয়ে একটা আলাদা বিষয়, এটা আলাদা একটা গল্প। যদি সেই সময় হয় তাহলে আপনাকে ওই উইন্টার উইন্ডোতে আনতে পারেন তাকে। কিন্তু মুশকিল হচ্ছে যে এখন হঠাৎ করে আইএফএ শিল্ড, সুপার কাপ, এইগুলো একটা সম্ভাবনা। সুপার কাপ তো কোনো ব্যাপার নয়, কম বাজেটের টুর্নামেন্টে গোয়াটোয়াতে হাতে পায়ে ধরে এআইএফএ হয়তো করে নেবে। আর আইএফএ শিল্ডের তো দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারই নিয়েছে নিজের হাতে। তো এখন ছেড়ে দেওয়া হয়েছে দিয়ামান্টাকাসকে। এবার দিয়ামান্টাকাসকে ছেড়েছে না ও নিজে চলে গেছে আমরা জানি না, কিছুটা বোরা হেরেরার মতন কেস বোধ হয়। সেটা আমার ওই পরিচিত ইউএসএতে যে ফ্যান থাকে, যে প্রচুর লেখে আমার চ্যাট ফোরামে, সেই বলল। এবং সেটা না হওয়ার কোনো ব্যাপার নয়, দিয়ামান্টাকাসও হয়তো থাকতে চায়নি এরকম এলেবেলে কোচের সাথে। তো হয়তো তাই ও লাস্ট মোমেন্টে জোড়াজুড়ি করে বেরিয়ে গেছে। এবার আপনার টিম থেকে একজন বেরিয়ে যাচ্ছে, আপনি আর কোনো আন্দাজও নেই, এবং আপনি কোনো পূর্ব পরিকল্পনা করলেন না। এখন আমাকে একজন একটা ডাক্তার স্টুডেন্ট, সে আমার চ্যাট ফোনে বহুদিন লেখে, দক্ষিণে একটা শহরে থাকে ভারতে, সে বলছে দাদা সেন্ট্রাল এশিয়াতে কেন আনছে না? দেখুন, আপনাকে তো বাস্তবটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো আছে, ওই তুর্ফুক, যেগুলো আগেও বলেছি, উজবেকিস্তান, তো ওদের যে রেগুলার যে সিজনটা সেটা কিন্তু শেষ হয় ডিসেম্বর এন্ডে শেষ হচ্ছে, ম্যাক্সিমাম কন্ট্রাক্ট ওই ডিসেম্বর এন্ড অবধি। তা আপনি কী করে এখন ওদেরকে পাবেন? ধরুন কোনো একটা নাম্বার 9 তো ভুড়ি থাকে না, যে একটা টিমে 10টা ভালো নাম্বার 9, বড় যে একটা কি দুটো থাকে। এবার কোনো টিম, যে টিম ভালো খেলছে, সে কেন হঠাৎ করে নাম্বার 9কে বিক্রি করবে বা ছাড়বে? এবং ছাড়বেও যদি, আপনাকে তো সময় মতন তার কাছে যেতে হবে। এখন ছাড়লে আপনি কী করে তাকে নেবেন? ব্যাকডেটে শরীরের একটা ব্যাপার আছে, কিন্তু ওখানে তো সিজন চলছে। আপনার যে অগাস্ট 10টা হলো, তারপর যদি সে অফিসিয়ালি একটাও ম্যাচ খেলে, আর আপনি ওটা ব্যাকডেট করতে পারবেন। আপনি তখনই ব্যাকডেট করতে পারবেন যদি ধরুন উইন্ডো শেষ হয়ে গেল, সামার উইন্ডো অগাস্ট এন্ডে ভারতে উইন্ডো, তারপর সে কোনো ম্যাচ খেলেনি অফিসিয়ালি, তখন আপনি ব্যাকডেটে দেখালেন যে অগাস্ট 31 তারিখ বা অগাস্ট 30 তারিখ আপনি তার চুক্তিটা ভেঙেছেন। কিন্তু ওখানে যেহেতু অ্যাক্টিভ সিজন চলছে এই সমস্ত দেশে, তো তারা ম্যাচ খেলে ফেলেছে। যেমন গতকাল তুর্কমেনিস্তানের যে টিমটা খেললো সেপ্টেম্বরের মাঝামাঝি, এবার আপনি বলবেন যে ব্যাকডেটে সই করবেন, সম্ভব নয় না। তো আপনাকে যাই করতে হবে একটু পরিকল্পনা করে করতে হবে। জানি না এইসব সিংটো ফস্কারের আদৌ ক্লাস 10 পাস করেছে কি না, কী হতে চেয়েছিল জীবনে, কোচ হয়ে গেছে এরা কোনোভাবে, কোনো রকম পরিকল্পনা নেই এদের মধ্যে। আবার যারা জ্বালাচ্ছে ম্যানেজমেন্ট, তারা হয়তো ব্যস্ত, এদেরকে একজনকে ডিরেক্টর বানিয়ে দিচ্ছে, একজনকে কোচ বানিয়ে দিয়েছে, কিন্তু তারা হয়তো জীবনে কী হয়ে গেছে জানি না, সেরকম কিছু হয়নি। বেসিক ক্যালকুলেশন, অঙ্ক স্ট্র্যাটেজি একদম ধরলাম দিয়ামান্টাকাস থাকতে চাইছিল না। তো এটা তো আগে হঠাৎ করে কি দিয়ামান্টাকাসের মুখ দেখে মনে হলো থাকতে চাইছে না? আবার মাঝে এইসব ফ্যানরা, দুটো ফ্যান হবে বাবা, এই ফ্যানরা হঠাৎ বলতে শুরু করলো দিয়ামান্টাকাসের ছেলে হবে বলে। এদিকে আবার রাশিদের ছেলে হবে কলকাতায়, রাশিদ থাকে আমেরিকায়, ওর ছেলে হবে কলকাতায়। দিয়ামান্টাকাস গ্রিসে থাকে, ওর ছেলে হবে বলে নাকি চলে যেতে হলো ভারতবর্ষ ছেড়ে। যাকে
তো পরিকল্পনা কিছু নেই। এবার যে বিষয়টা নিয়ে বলবো, ওই জাপানি প্লেয়ারটা মানে এখন নিরুপায়, আপনি কোথায় কী পাবেন, এখন পাবেন না, মানে আপনাকে প্র্যাকটিক্যালি সত্যি করে আপনি পাবেন না। মানে আপনি যদি এখন গিয়ে মানে অস্কার আর সিংটো চুলের মুঠি ঝাঁকিয়ে দেন না, মানে বলছি না ঝাঁকাবেন, এরা কিছু করতে পারবে না। যে ব্লান্ডারটা করার এরা করে ফেলেছে, ডিমটা ফাটিয়ে দিয়েছে এরা। এই ডিমটাকে নিয়ে আপনি কী করবেন? এটা পোচ টোচ করে বা স্ক্র্যাম্বল এক্স করে খেয়ে ফেলতে পারেন। পরিকল্পনা মানে একদম ফাঁসিয়ে দিয়েছে, মানে একদম নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে, চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে। তার মাঝে আবার ফ্যানরা রয়েছে। এবার ফ্যান নিয়ে একটু বলি। দেখুন, আমি ওই বিষ্ণু জেসিনের বেশ কিছু মানে টেকনিক্যাল ফল্টের ভিডিওগুলো ছেড়েছিলাম। তারপর হঠাৎ করে দেখলাম একই স্ক্রিপ্ট লাগিয়ে বেশ কিছু তারা ফ্যান একাধারে, তারা আবার স্পোর্টস মিডিয়া চালায়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারা হঠাৎ বাজারে বলতে শুরু করলো, বিষ্ণুকে রাখো, জেসিনকে প্রমোট করো। মানে মনে হলো একই স্ক্রিপ্ট সবাইকে দিয়ে বলছে, এই ভাই একটু বেচে দে আগে ছিল কলকাতায় প্যাম্পলেট হাতে ধরিয়ে দিতে, বলতে এই প্যাম্পলেটগুলো একটু বিলি করে দিবি। তো সেরকমই ভাই এই লেখাগুলো একটু বিলি করে দিবি, স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো একটু বিলি করে দিবি। এই হচ্ছে এদের মানে। আমার আগের অডিওটাতে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছিলাম, ইস্ট বেঙ্গলের যে শিক্ষা ব্যবস্থা কেরম মায়ের ভোগে চলে গেছে। তো এরা ওই কাজগুলো করে বেড়ায়। আমি এদের উদ্দেশ্যে বলবো, জাপানি তেল নিয়ে বিষয়টা শেষ করার পূর্বে, দেখুন ফুটবল নিয়ে, শুধুমাত্র ফুটবল নিয়ে কিন্তু মিডিয়া চালানো খুব কঠিন ভারতবর্ষের মতন দেশে। অন্তত 2025 খুবই কঠিন। মানে আপনি সৎভাবে বাঁচতে পারবেন না। আপনাকে বাঁচতে গেলে যদি শুধু ফুটবল নিয়ে আপনি মিডিয়া চালাতে চান, সে ইউটিউবার হোক বা ইনস্টা, টুইটার, শুধু ফুটবল না, যাদের কাছে এটা পেশা, মানে যারা অনেকে নির্ভরশীল আর্থিকভাবে, অনেকেই আছে যারা খুব ভালো মাইনে পায় না। এদিকে পরিবারের তো ইনফ্লেশন রেট খুবই হাই ভারতবর্ষে, তো একটু বাড়তি অর্থের জন্য তারা তো চালায়, ইউটিউব চালায় বা কিছু একটা চালায়, চ্যানেল চালায়। তো তাদের পক্ষে কিন্তু খুব মুশকিল মানে ফুটবল নিয়ে মানে রোজগার করা। মানে আপনি সৎভাবে পারবেন না। আপনার রেভিনিউ স্ট্রিমটা কোথায়? আপনি বলুন না, আপনি ফুটবলের ক্ষেত্র যেমন আছে, আপনি ইউটিউবার বা যে কোনো, আপনি কোত্থেকে টাকাটা তুলবেন? তো তখন একটাই উপায় থাকে, এজেন্টের থেকে, সাব এজেন্টের থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি পাবলিকে ভুল কথা শোনাচ্ছেন, বা কোনো একটা জাপানি একটা খাজা মাল আসছে হয়তো, তাকে নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, সামুরাই ঠামুরাই এসব বলে ছবি দিয়ে। বাই দ্য ওয়ে, এখানে আমি যে ছবিটা দিয়েছি, উনি কিন্তু মানে ওই তোশিরো মিফুন, মানে উনি অন্যতম প্রিয় অ্যাক্টর ছিলেন আকিরা কুরোসাওয়ার, কোনো প্লেয়ার নয়। তো সেই জন্য বলবো যে মানে যারা মিডিয়াতে আছেন, মানে আপনারা ওই হাতে ওই বাটি নিয়ে একটু ফ্যান হবে ইস্ট বেঙ্গলের ফ্যান, এটা না করে না অন্য কিছু ভাবুন, একটু অন্য কিছু ভাবুন। মানে এখন অনেক উপায় আছে পড়াশোনা মানে রোজগার করার। এই ফুটবল নিয়ে দেখুন, আমি যেমন বিদেশে আছি, এই টাইম পাস আমার কাছে। কাজটা শেষে কফিটা মানে চাটা খেয়ে, কফি না চাই খেলাম, চাটা খেয়ে একটু জ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলো করলে আপনি ঠিক আছে, কিন্তু আপনার পেশা যদি ফুটবল হয়, তাও ভারতীয় ফুটবল, আবার ইস্টবেঙ্গল যদি হয়, ইস্টবেঙ্গল মোহাম্মদ ডাজেন্ট ম্যাটার, আপনি রোজগারটা করবেন কী করে? একটা সময় কলকাতায় বা ভারতবর্ষে পুলিশের মাইনে খুব কম ছিল। তখন মেয়ের বাবারা পুলিশের সাথে মেয়ের বিয়ে দিতে চাইতো না। কেন না? তারা ভাবতো পুলিশ মাইনে কম পায়, মাইনে কম মানে ঘুষ খায়। তো এবার দেখবেন আপনারা যারা ধরুন ইউটিউব করছেন, ইস্টবেঙ্গল ইউটিউবার, আপনারা যখন বিয়ের বাজারে নামবেন না, মেয়ে পাবেন না, বলে এ তো মানে ওই এজেন্টের থেকে দালালি করে, টাকা খায়, মিথ্যে কথা বলে, আমার মেয়েকেও ফাঁসিয়ে দেবে। তো এই ফ্যান নিয়ে অনেক আলোচনা হলো। আর দেখা যাক, মানে এখন দেখুন আমি কি বলবো বলুন, এই জাপানি তেল নিয়ে ছটফট করছে। দেখলাম একটা ছেলে একটা ভিডিও পোস্ট করেছে, বলছে রাত আর কত রাত একা থাকবো। তো এখন কিছু করার নেই, যা গোলমাল করেই ফেলেছে অস্কার আর সিংটো মিলে, দিয়ামান্টাকাসকে ছেড়ে দিয়ে আচমকা এখন আসবে। এখন দেখুন প্লেয়ারটাও তো ভালো, কোয়ালিটিও তো ভালো, কিন্তু আপনি ওকে কার জায়গায় আনছিলেন সেই কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আপনি আনছিলেন দিয়ামান্টাকাসের জায়গায়, মানে আপনার নাম্বার 9 যে ফার্স্ট প্রেফারেন্স, হামিদ আপনার কিন্তু সেকেন্ড প্রেফারেন্স।
তো ফার্স্ট প্রেফারেন্স মানে আপনি এক্সপেক্ট করবেন সে ম্যাক্সিমাম ম্যাচে টায়ার ওয়ানে সে স্টার্টিং 11-এ থাকবে, কিন্তু এমন বয়সের একজনকে এনেছেন না, যাকে আপনি ধরুন ওই 3 নম্বর নাম্বার 9 হলে ঠিক আছে, মাঝে সাঝে নামালেন, সাবস্টিটিউট হিসেবে নামালেন, জানি না মানে এত ঘেটে ফেলেছে এখন বাজারে, কোত্থেকে থাকবে অবিকৃত আবার ভালো মাল, অবিকৃত ভালো মাল উইন্ডো ক্লোজারের পর পাওয়া যায় না। তো দেখা যাক কী করে, আশা করি অন্তত উইন্ডোর জন্য একটা পরিকল্পনা রাখবে, কারণ এই হয়তো ফেল করবে, হয়তো ঠিক আছে আইএফএসএল সুপার কাপের জন্য তো ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু এই উইন্ডোতে ভালো নাম্বার 9 আনতেই হবে। মানে এই নাম্বার 9 আপনি টায়ার ওয়ান চালাতে পারবেন না, মানে আপনাকে উইন্ডোতে আনতে হবে, এটা স্টপ গ্যাপ হিসেবে তাও চলতে পারে এই জাপানি প্লেয়ারটা। চলে, ভালো থাকবেন।